হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব জেনারেল সায়েন্সের 8 নম্বর ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমরা 7টি ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে যে জেনারেল সায়েন্সের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। আজকে আমরা আলোচনা করব ত্বরণ এবং মন্দন নিয়ে। এই ক্লাসগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ সামনে যেসব পরীক্ষাগুলি রয়েছে, রেলের পরীক্ষা কি ডব্লিউপি আবার আসবে, আবার কেপির পরীক্ষা হবে, সামনে ডব্লিউসিএস রয়েছে, সেই সব পরীক্ষাগুলোতে এই ক্লাসগুলি কিন্তু খুব হেল্পফুল হবে। তাই তোমরা মিস করবে না, মন দিয়ে ক্লাসগুলি করবে। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা কি জানবো, ত্বরণ কাকে বলে। ত্বরণ বলতে কি বুঝি আমরা? কোনো গতিশীল বস্তু সব সময় সমবেগে না চলতেও পারে, বস্তুটির বেগ ক্রমশ বাড়তে পারে। মানে কোনো গতিশীল বস্তু সবসময় সমবেগে না চলতেও পারে, বস্তুটির বেগ ক্রমশ বাড়তে পারে। বস্তুটির বেগ যখন বাড়তে থাকে তখন তাকে আমরা বস্তুটির কি বলি, যে বস্তুটির গতি ত্বরান্বিত হচ্ছে, অর্থাৎ বস্তুর মধ্যে একটি ত্বরণ সৃষ্টি হচ্ছে। যেমন একটি ট্রেন স্থির অবস্থা থেকে চলতে শুরু করলে তার গতি ধীরে ধীরে বাড়তে থাকে। এই গতি বাড়ার ঘটনাটিকে বলা হয় কি, যে ট্রেনটির মধ্যে একটি ত্বরণ সৃষ্টি হয়েছে বা ট্রেনটি একটি ত্বরণ নিয়ে চলছে। ফিজিক্সের ভাষায় ত্বরণের সংজ্ঞা কি? সংজ্ঞা হলো, কোনো গতিশীল বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলবো? ত্বরণ বলবো। তাহলে কি বুঝলাম আমরা? যে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ বৃদ্ধির হার বা বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলবো? ত্বরণ বলবো। ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এফ বা এ দিয়ে। তো ত্বরণ সমান কি? ত্বরণ সমান কি? বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে কি? যে বস্তুটির যে প্রথম যে বেগ এবং তার যে শেষ বেগ, এই বেগের যে পরিবর্তন, অর্থাৎ কি, শেষ বেগ থেকে যদি আমরা প্রথম বেগটা বাদ দিই, অর্থাৎ অন্তিম বেগ থেকে যদি আমরা শেষ বেগটা প্রাথমিক বেগটা বাদ দিই, অন্তিম বা শেষ বেগ থেকে যদি আমরা প্রাথমিক বেগটা বাদ দিই, তাকে যদি সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? ত্বরণ পাবো। আমরা কি সবাই জানি, কারণ বেগ চাপটা আমরা পড়েছি, আমরা সবাই জানি কি বেগ একটি ভেক্টর রাশি, বেগের পরিবর্তনের হারও কিন্তু ভেক্টর রাশি। তাই ত্বরণ একটি ভেক্টর রাশি যার মান এবং দিক দুই আছে। তাহলে বেগ যেমন ভেক্টর রাশি, তাই বেগের পরিবর্তনের হারও কি হবে? ভেক্টর রাশি। তাই ত্বরণও কি? একটি ভেক্টর রাশি যার কি মান এবং দিক দুই আছে। ত্বরণের মাত্রা কি? এল টি টু দি পাওয়ার -2। কেন হলো বলো? কারণ আমরা জানি কি, বেগ, বেগের মাত্রা কি? বেগের মাত্রা হচ্ছে কি এল টি টু দি পাওয়ার -1। আর ত্বরণ মানে কি বলো? ত্বরণ মানে কি? বেগ, সহজ কথায় বললে বেগ বাই সময়। আর বেগ, বেগের মাত্রা কি? এটা বেগের মাত্রা। এটাকে যদি আমি বাই সময় দিয়ে করি তাহলে আবার একটা টি আসবে। তো আবার একটা যদি টি বসে, তখন একে যদি ত্বরণের মাত্রা হিসেবে প্রকাশ করি তাহলে কি হবে? এই টিটাকে আবার উপরে গুণ আকারে বসালে কি হবে? এটা আমরা মাত্রা চ্যাপ্টারে পড়েছি আমরা, এল টি টু দি পাওয়ার -2। ওকে, এল টি টু দি পাওয়ার -2। তোমরা যদি মাত্রা চ্যাপ্টারটি না দেখে থাকো, আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে আমরা মাত্রা তৈরি করব, তোমরা অবশ্যই ক্লাসটি দেখবে। ঠিক আছে? তাহলে ত্বরণের মাত্রা কি হলো? এল টি টু দি পাওয়ার -2, কারণ দুবার সময় আসছে বলে। বুঝতে পেরেছো? কারণ বেগের জন্য একবার সময় আসছে। সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এসআই পদ্ধতিতে ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণের ক্ষেত্রে এই সেকেন্ড স্কোয়ার কেন হয়েছে? কারণ কি, এখানে সেকেন্ড কথাটি কি দুবার এসছে, কারণ বেগের জন্য একবার এসছে এবং আর কি ত্বরণের জন্য আরেকবার এসছে, যার কারণে কিন্তু সেকেন্ড স্কোয়ার হয়েছে। চলো এবারে আমরা কি জানবো? ত্বরণের হচ্ছে প্রকারভেদ। ত্বরণ মানে কেমন কেমন হয় বা ত্বরণ কয় প্রকার হয়। প্রথম আমরা কি জানবো? সমত্বরণ বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। কাকে বলবো আমরা? যদি কোনো বস্তুর বেগ সমান সময়ের ব্যবধানে একই পরিমাণে বৃদ্ধি পায়। কি বুঝলাম? যে যদি কোনো বস্তুর বেগ সমান সময়ের ব্যবধানে একই পরিমাণে বৃদ্ধি পায়, তা কি বলে? বস্তুটির কি বলবো আমরা? বস্তুটির ত্বরণকে কি বলবো আমরা? সমত্বরণ বলবো। উদাহরণ কি? অভিকর্ষের টানে, মানে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ শক্তির টানে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ, মানে অভিকর্ষের টানে যদি কোনো বস্তু নিচের দিকে পড়ে, সেই যে বস্তুর ত্বরণটা, সেটা কি? সেটা হচ্ছে সমত্বরণ। যদি কি, যদি বায়ুর যে বাধা সেটা উপেক্ষা করা, যদি বায়ু না থাকে, বায়ুর বাধা যদি না থাকে,
এই যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা পরে আসছি, এটা আমরা ডিটেলসে পরে জানছি। তাহলে আমরা সমত্বরণ মানে আমরা বুঝলাম। এবার আমরা কি জানবো? অসমত্বরণ বা নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে কি? যদি কোনো বস্তুর বেগ সমান সময়ের ব্যবধানে একই পরিমাণে বৃদ্ধি না পায়, তবে বস্তুটির ত্বরণ কি বলবো? অসমত্বরণ। যেমন কি? যেমন হচ্ছে ব্যস্ত রাস্তায় যে সাইকেল, রিক্সা, গাড়ি ঘোড়া যেসব চলে, তাদের যে ত্বরণ সেটা কি? অসমত্বরণ। কারণ কি? কারণ সেখানে কি ঘন ঘন কিন্তু গতি বাড়ানো বা কমানো হয়। তারা কিন্তু সমবেগে চলে না, কিন্তু একই পরিমাণে কিন্তু তাদের বা একই পরিমাণের কিন্তু তাদের বেগ বৃদ্ধি পায় না। বুঝতে পারলে? তাহলে কারণ এগুলো কেন পড়াচ্ছি? কারণ এগুলো পরীক্ষায় আসে অনেক সময় উদাহরণ দিয়ে। বলো তো এটা কোন ধরনের ত্বরণ? সমত্বরণ না অসমত্বরণ? বা সমত্বরণের একটা উদাহরণ কি? এভাবে কিন্তু পরীক্ষায় আসে। চলো, এবারে আমরা কি জানবো? খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মন্দন। মন্দন হচ্ছে কি ত্বরণের একটাই পার্ট, ত্বরণের অপোজিট অবস্থান। কোনো গতিশীল বস্তুর বেগ বাড়ার পরিবর্তে যদি কমতে থাকে, মানে কোনো গতিশীল বস্তু বেগ বাড়ার পরিবর্তে কি অনেক সময় কমতেও পারে। বেগ ক্রমশ কমতে থাকলে আমরা বলি বস্তুটির বেগ মন্দীভূত হচ্ছে, অর্থাৎ বস্তুটির গতিতে মন্দন সৃষ্টি হয়েছে। যেমন স্টেশনে থামার আগে একটি ট্রেনের গতিবেগ ধীরে ধীরে কমতে থাকে, এই গতি কমার ঘটনাটাকে কি বলা হয়? ট্রেনটি মন্দন নিয়ে চলছে। বুঝতে পারলে? ফিজিক্সের ভাষায় মন্দনের সংজ্ঞা কি হবে? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে কি বলবো? মন্দন। যে সময়ের সাপেক্ষে যদি বস্তুর বেগ যদি বৃদ্ধি না পায়, হ্রাস পায়, সেই যে হ্রাস, সেই হ্রাসের হারকে আমরা কি বলবো? মন্দন বলবো। অর্থাৎ মন্দন সমান কি? বেগ হ্রাস বাই সময়। ত্বরণের বিপরীত, মানে ত্বরণের বিপরীত বলে মন্দনকে কি বলা হয়? ঋণাত্মক ত্বরণ। এটাও কিন্তু পরীক্ষায় এসেছিল রেলে গ্রুপ ডিতে, যে ত্বরণের বিপরীত বলে মন্দনকে কি বলা হয়? ঋণাত্মক ত্বরণ, নেগেটিভ ত্বরণ। মন্দনও কিন্তু এটা ভেক্টর রাশি, এরও একক কিন্তু হুবহু ত্বরণের মতো কিন্তু সেম, এবং এর মাত্রাও কিন্তু ত্বরণের মতো কিন্তু সেম। কি হবে? L(T⁻²). ঠিক আছে, আবারও বলছি, যদি মাত্রা চ্যাপ্টার বা মাত্রা গঠন তোমরা যদি না পারো, তাহলে কিন্তু তোমরা মাত্রা চ্যাপ্টারটি অবশ্যই দেখবে মন দিয়ে। চলো, সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে যেহেতু মন্দন বলে, তাই ত্বরণ বলতে সাধারণত সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বোঝায় অবশ্যই, কারণ মন্দনের অপোজিটটা ত্বরণ, তাই না? এবারে আমরা এই যে সমীকরণটি ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণটি কিন্তু আমরা আগে একবার এই সমীকরণ দিয়ে অঙ্ক করেছি। আজকে জানবো এই সমীকরণটি কিভাবে গঠিত হচ্ছে বা সমীকরণটি কিভাবে আমরা প্রমাণ করব। মনে করো যে একটি বস্তুর প্রারম্ভিক বা প্রাথমিক বেগ হচ্ছে ইউ, ঠিক আছে, এবং টি সময় পরে বস্তুটির বেগ হবে ভি, অর্থাৎ অন্তিম বেগ বা শেষ বেগ। তাহলে আমাকে এটা বলো যে টি সময় পরে তার বেগের পরিবর্তন কেমন হবে? কারণ তার প্রাথমিক প্রাথমিক বেগ কি ছিল বলো? প্রাথমিক বা প্রারম্ভিক বেগ কি ছিল? ইউ ছিল, এবং অন্তিম বেগ কি ছিল? তার ভি হলো। নিশ্চয়ই আমরা যদি ত্বরণ পড়ছি, তার ত্বরণের সময় কি হবে? নিশ্চয়ই তার বেগ ধীরে ধীরে এরকম স্টেপ বাই স্টেপ বৃদ্ধি পাবে, তাই না? তাহলে আমরা কি কি করব? অন্তিম বেগ থেকে আমরা কি প্রাথমিক বেগকে বিয়োগ করব, মানে ভি মাইনাস ইউ। এটা কি? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। তাহলে আমরা এবারে কি করব? ত্বরণ মানে কি আসবে? তাহলে বেগের যে পরিবর্তনের হার, সেটা কি আসবে? সেটা কি আসবে? ভি মাইনাস ইউ বাই টি আসবে, কারণ বাই সময় দিয়ে ভাগ করতে হবে, তবেই তো বেগের পরিবর্তন হার হবে, তাই না? তাহলে সংজ্ঞা অনুযায়ী কি এটাই কি হলো? ত্বরণ। তাহলে ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ বাই এফ দিয়ে। তাহলে ত্বরণ বা এ সমান কি হলো? ভি মাইনাস ইউ বাই টি। যেখান থেকে তৈরি হলো কি, তাকে ভেঙে আমরা কি করলাম? প্রথমে কি করলাম? ভি মাইনাস ইউ সমান এ টি, কারণ এটা গুণ হয়ে গেল এখানে। আর সেটা কি সমীকরণ তৈরি হলো? ভি সমান ইউ প্লাস এ টি। এই সমীকরণটা গঠিত হয়ে গেল। তো সমীকরণটা খুব ইজি। তাহলে কিভাবে গঠিত হলো তোমরা বুঝতে পারলে তো? ওকে, চলো এবারে আমরা এই সমীকরণটা অঙ্ক করব। তার আগে আমরা আরো কিছু তথ্য আমরা জেনে নিই। এই সমীকরণ থেকে আমরা আরো কিছু দুটো তথ্য জেনে নিই। কি জানবো? বস্তুর প্রারম্ভিক বেগ যদি না থাকে, তা কি বললাম? বস্তুর যদি প্রাথমিক বা প্রারম্ভিক বেগ যদি না থাকে, অর্থাৎ বস্তু যদি স্থির স্থির অবস্থা থেকে চলতে শুরু করে, তাহলে কি হবে? তাহলে ইউ ইকুয়াল টু 0 হবে, ইউ এর মান থাকবে না। সুতরাং তাহলে কি হবে? ভি সমান এটি। বুঝলে? তখন ভি সমান এটি, বা আমরা বলতে পারি এ সমান ভি বাই টি, এটাও বলতে পারি। ওকে, এই নিয়ে একটা অঙ্ক করবো আমরা।
চলো 2 নম্বর কি আনছি আমরা, বস্তু এ ত্বরণের পরিবর্তে যদি এ মন্দন নিয়ে চলে তখন কি হবে, তখন ভি সমান ইউ মাইনাস এটি। ঠিক আছে, মন্দন হলে তাহলে মাইনাস হবে, আর আর ত্বরণ হলে প্লাস হবে। এবারে আমরা কি জানবো, কোনো বস্তু কণার বেগ আছে কিন্তু ত্বরণ নেই, এরকম হতে পারে কি? অবশ্যই হতে পারে। কোনো বস্তু কণার বেগ আছে কিন্তু ত্বরণ নেই, এরকম অবশ্যই হতে পারে। বস্তু কণা যদি সমবেগে চলে তবে তার বেগ থাকবে কিন্তু ত্বরণ থাকবে না। ঠিক আছে, কোনো বস্তু কণা যদি বেগ শূন্য হলে তার কি ত্বরণ থাকতে পারে? বলো, থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। কোনো বস্তু কণার বেগ যদি শূন্য হলেও কিন্তু তার ত্বরণ থাকতে পারে। কখন? কোনো বস্তুকে যদি উপরের দিকে ছুড়ে দিলে তার গতিবেগ কিন্তু ক্রমশ কমতে থাকে, এবং কমতে কমতে কি হবে, এক সময় কি হবে, জিরো হয়ে যাবে। আমি একটা বস্তুকে উপর দিয়ে ছুড়ে দিয়েছি, এবার সেই বস্তুটা এবার পড়বে, আস্তে আস্তে পড়বে বস্তুটা, তা কি হবে, তার বেগটা আস্তে আস্তে কমতে থাকবে, তো একটা সময় কি হবে, তার বেগ জিরো হয়ে যাবে, অর্থাৎ শূন্য হয়ে যাবে। তাই বেগ জিরো হলেও কিন্তু তার কিন্তু ত্বরণ থাকবে। কি ত্বরণ থাকবে? অভিকর্ষজ ত্বরণ। কি থাকবে? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণটা আমরা জানবো একটু পরে, একটু অপেক্ষা করো। চলো এবার আমরা কি জানবো, ত্বরণের সঙ্গে নিউটনের গতিসূত্রের কি সম্পর্ক। কি সূত্র? নিউটনের দ্বিতীয় সূত্রের কি সম্পর্ক রয়েছে। চলো, নিউটনের দ্বিতীয় সূত্র সরাসরি ত্বরণের সাথে সম্পর্কিত। সূত্রটি বলে কোনো বস্তুর উপর যদি কোনো বল প্রয়োগ করা হয় তবে বস্তুটি সেই বলের দিকে ত্বরণ লাভ করবে, এবং সেই ত্বরণ হবে কি, বস্তুটি এই বলের সমানুপাতিক, এবং বস্তুটির ভরের বিপরীত, মানে ভরের বিপরীত। তাহলে কি বলছে, যে কোনো বস্তুর উপর যদি কোনো বল প্রয়োগ করা হয় তবে বস্তুটি বলের দিকে যে ত্বরণ লাভ করবে সেই ত্বরণ কি হবে, বলের সমানুপাতিক হবে, কিন্তু ভরের কিন্তু বিপরীত হবে। ঠিক আছে, এখান থেকে আমরা, অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা একটা গাণিতিক সূত্র পাই। কি পাই? এফ ইকুয়াল টু এম এ, এটা দিয়ে আমরা অঙ্ক আগে করিয়েওছি। ওকে, বা নিউটনের গতিসূত্র পড়তে গিয়ে এই ফর্মুলাটা আমরা জেনেছি, যেখানে এফ সমান কি, এফ মানে হচ্ছে বল বা ফোর্স, এম মানে কি বস্তুর ভর বা মাস, এবং এ হলো কি ত্বরণ বা অ্যাক্সিলারেশন, যেটা আমরা পড়ছি আজকে। এর অর্থ হলো কি, এর অর্থ হলো কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল বাড়লে ত্বরণ কিন্তু বাড়বে, তবে তবে ভর বেশি হলে কিন্তু ত্বরণ কমবে, কারণ বল বাড়লে ত্বরণ বাড়বে, কিন্তু ভরের সঙ্গে ত্বরণ কিন্তু বিপরীত বিপরীত অনুপাতে কিন্তু চলবে। উদাহরণ কি, যদি আপনি একটি ছোট বল একটি বড় বলকে একই পরিমাণ বল দিয়ে ঠেলেন, তবে ছোট বলটি দ্রুত গতিতে ত্বরণ লাভ করবে, কারণ তার ভর কম। বুঝতে পারলে? কারণ ভরের সঙ্গে কি ত্বরণের কি বিপরীতমুখী। বল মানে কি, ভর ইন্টু ত্বরণ। অবশ্যই বল মানে ভর ইন্টু ত্বরণ। এই তো ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এম এ, মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটা আগে আমরা জেনেছি। এই সূত্র থেকে বোঝা যায় যে ত্বরণ হলো কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল এবং তার ভরের উপর নির্ভরশীল। যখন কোনো বস্তুর ভর বেশি হয় তখন সেই বস্তুকে একই ত্বরণ দিতে বেশি বল প্রয়োগ করতে হবে। বুঝতে পেরেছো? এবারে আমরা জানবো কি, অভিকর্ষ ত্বরণ, যেটা নিয়ে তোমরা অনেকক্ষণ ধরে ভাবছিলে এটা কখন হবে কখন হবে। অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা কি? অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? অভিকর্ষ ত্বরণ। কি বলা হচ্ছে? অভিকর্ষজ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর কি বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? অভিকর্ষ ত্বরণ। উপর থেকে পড়ছে একটা বস্তু, একে সাধারণত ইংরেজি ছোট হাতের অক্ষর জি দিয়ে প্রকাশ করা হয়। এটা আমরা জানি, যে জানো না সে জেনে নাও। এর আন্তর্জাতিক বা এসআই একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ নিউটন প্রতি কিলোমিটার, বা আমরা বলতে পারি নিউটন পার কেজি, এটাও বলতে পারি। পৃথিবী পৃষ্ঠে জির গড় মান কি হবে? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা বারবার আসে, এটা কিন্তু প্রায় প্রায় ধরা হয় এটা। ঠিক আছে, তাহলে পৃথিবী পৃষ্ঠে জির গড় মান কি ধরা হয়? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যদি ধরা হয়, কারণ বিভিন্ন জায়গায় জির মান কিন্তু বিভিন্ন রকম হয়, সেটা আমরা এবার জানবো আমরা। এর অর্থ হলো কি, কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকে। মানে কোনো বস্তুকে যখন উপর থেকে আমরা ছেড়ে দিই সেই বস্তুটার বেগ কি হবে? প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড হারে বাড়বে।
জির মান পরিবর্তনের কারণে পরিবর্তনের কারণ কি? পৃথিবী সম্পূর্ণ গোল নয়। পৃথিবী কেমন দেখতে? কমলা লেবুর মতন। আবার মেরু অঞ্চলে কিছুটা চাপটা। ঠিক আছে? তাই ভূপৃষ্ঠের সব জায়গায় জির মান কিন্তু সমান হয় না। কোথায় কোথায় কেমন হয় সেটাও জেনে নিই আমরা, যেগুলো পরীক্ষা আসে বারবার, এগুলো পরীক্ষা আসে। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ এখানে কম হয়, জির মান কিন্তু সর্বাধিক হয়। তাহলে অভিকর্ষ ত্বরণের মান মেরু অঞ্চলে কি হয়? সর্বাধিক হয়, সেখানে বেশি। দেখো 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার বিষুবীয় রেখায় পৃথিবীর ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে এখানে কি হয়? জির মান সবচেয়ে কম হয়, প্রায় 9.78 মিটার মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তাহলে প্রথমে কি জানলাম? মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কম হওয়ায় জির মান কি হয়? সবচেয়ে বেশি হয়। আবার বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি হওয়ায় জির মান কি হয়? সবচেয়ে কম হয়। এগুলো পরীক্ষা আসে। আবার কি উচ্চতা এবং গভীরতার সঙ্গে কিন্তু জির মান কিন্তু পরিবর্তন হয়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বা মাটি যত গভীরে যাওয়া যায়, জির মান তত কিন্তু কমতে থাকে। যত উপরে উঠবে তত জির মান কমবে, যত গভীরে যাবে তত জির মান কমবে। বুঝতে পেরেছো? পৃথিবীর কেন্দ্রে কিন্তু জির মান কি হবে? শূন্য হবে। পৃথিবীর কেন্দ্রে জির মান কি? শূন্য। এটা কিন্তু পরীক্ষা বারবার অনেকবার পরীক্ষা এসেছে এটা, যে পৃথিবীর কেন্দ্রে বলা অভিকর্ষ ত্বরণের মান কি? মান কি? শূন্য। এবার আমরা কি জানবো? ভরের উপর নির্ভরশীলতা। কার নির্ভরশীলতা? অভিকর্ষ ত্বরণের। একটি বস্তুর ভরের উপর এটা কিন্তু নির্ভর করে না। অর্থাৎ একই উচ্চতা থেকে একটি হালকা এবং একটি ভারী বস্তু একই ত্বরণে পড়বে। অবশ্যই একটি ভারী বস্তু এবং একটা হালকা বস্তু একই উচ্চতা থেকে সে কিন্তু একই ত্বরণে কিন্তু পড়বে, যদি বায়ু বাধা না থাকে। ঠিক আছে? যদি বায়ু শূন্যস্থানে যদি একটা ভারী বস্তু এবং একটা হালকা বস্তু যদি আমরা ছাড়ি উপর থেকে, সে কিন্তু একইভাবেই পড়বে। বুঝতে পারলে? বা একই ত্বরণেই সে পড়বে। এখান থেকে আমরা গাণিতিক একটা সূত্র পাই অভিকর্ষ ত্বরণ থেকে। যদিও আমরা মহাকর্ষণে পরে পড়বো আমরা, তবু আমরা অল্প করে জানি আজকে। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের একটা সূত্র রয়েছে, জি ইকুয়াল টু, বলো, জি বাই এম, জি 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 ইন্টু এম বাই আর স্কোয়ার। জি মানে কি? মহাকর্ষীয় ধ্রুবক। এম মানে কি? পৃথিবীর ভর। এবং আর মানে কি? পৃথিবীর ব্যাসার্ধ। এইটা আমরা পরে ডিটেলসে পড়বো। এখন যে যতটুকু পড়ি সেটুকু তোমরা জানো। একটি মজার তথ্য কি, যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। অর্থাৎ বাতাসের বাধা না থাকলে একটি পালক এবং একটি লোহার বল উপর থেকে একই সাথে নিচে পড়বে। সেটা বারবার বলছি, যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। এই যে একটু বললাম ভরের উপর নির্ভরশীলতা, এটা পড়লাম। এগুলো এত ডিটেলসে কেন পড়ছি? কারণ কি, এই ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, কনফিউশন করে দেয় আমাদেরকে, যার কারণে এত ডিটেলসে পড়া। ঠিক আছে? আমরা মহাকর্ষ নিয়ে পড়বো, আমরা কোনো চাপ নিও না। এই এই সূত্র নিয়ে আমরা অঙ্ক করবো আবার পরে। তাহলে কি আমরা জানলাম? যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। বাতাসের বাধা যদি না থাকে, তাহলে একটা পালক একটা লোহার বল একই সাথে নিচে পড়বে। চলো এবারে আমরা ত্বরণ থেকে কি কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, বিশেষ করে অঙ্ক কি কেমন ধরনের আসে সেগুলো আমরা জানবো। দেখো প্রথম একটা অঙ্ক রয়েছে, কি রয়েছে? স্থির অবস্থা থেকে 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 24 সেকেন্ডে চলার পর কোনো বস্তুর বেগ কত হবে? তাহলে আমাকে দেখতে হবে এখানে কি কি চেয়েছে, কি কি দেওয়া আছে। প্রথম আছে কি? স্থির অবস্থা, মানে এর প্রাথমিক বেগ দেওয়া আছে, মানে মানে কি, ইউ আছে, ইউ ইউ দিয়ে শুরু হচ্ছে, তার ইউ এখানে স্থির অবস্থা মানে কি? জিরো। একটু আমরা পড়ছিলাম না এইখানে, যে কি পড়লাম? আসছি দাঁড়াও, এই যে বলো না, যদি বস্তুর প্রারম্ভিক বা প্রাথমিক বেগ যদি না থাকে, তাহলে স্থির অবস্থা থেকে চলতে শুরু করলে ইউ কি হবে? ইউ জিরো হবে। সুতরাং কি সূত্র আছে? ভি সমান এটি আসবে। এটা পড়েছিলাম একটু আগে, বা সেটা দিয়ে অঙ্ক। কেমন অঙ্ক এসে দেখো, যে স্থির অবস্থা থেকে 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 24 সেকেন্ড চলার পর কোন বস্তুর বেগ কি হবে? তাহলে এখানে কি স্থির অবস্থা, মানে ইউ কি বা প্রাথমিক বেগ কি হবে? জিরো হবে। এবার ভি তো দেওয়া, এবার ভি তো আমাদের চেয়েছে, আমাদের অন্তিম বেগ চেয়েছে। দেখো বস্তুর বেগ কত হবে? অন্তিম বেগ তো আমরা জানি না। এবার কি বলে দিয়েছে? সমত্বরণ বলে দিয়েছে, মানে এর মান বলে দিয়েছে। আর কি আছে? সেকেন্ড টাইম আছে। তাহলে একটা কথা দাঁড়ালো, টাইম দেওয়া আছে এবং এ আছে। তাহলে আমাদের দেখতে হবে কি কি দেওয়া আছে। দেখছি এখানে ইউ আছে, ভি আছে, টি আছে, এ আছে। তাহলে নিশ্চয়ই এই ফর্মুলাটা কিন্তু গঠিত হতে পারে। ওকে?
এটা তোমাদের মাথায়, এইটুকু ধারণা তোমাদের মাথার মধ্যে আনতে হবে যে কি কি দেওয়া আছে, সেখান থেকে কি ফর্মুলা গঠিত হতে পারে। ঠিক আছে, পরের প্রশ্নটা আসলে তোমার আরো ক্লিয়ার হবে। দেখো, তাহলে এখান থেকে আমরা কি বললাম, প্রাথমিক বেগ কি হলো, ইউ সমান 0, অন্তিম বেগ আমরা জানি না, ভি সমান জানি না, এর মান দেওয়া রয়েছে সমতরণ 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া রয়েছে, এবং টির মান দেওয়া আছে 24 সেকেন্ড। আমরা কি জানি, ভি সমান ইউ প্লাস এটি, ইউ তো 0, তাই না, আর এ তো 25 ইন্টু 24, 24 কি সেকেন্ড, তাহলে টোটাল কি হলো 600 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে বেগ কি হলো 600 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হলো বস্তুর বেগ। বুঝতে পারলে, খুব সহজ জিনিস, কিন্তু একটু বুঝে নিতে হবে যে এখানে কি কি দেওয়া রয়েছে, তাহলে কি ফর্মুলা গঠিত হতে পারে। ওকে, একটু ভালো করে পড়লে কিন্তু তোমরা পারবে। পরের অঙ্কটা দেখো, রেলে গ্রুপ ডি 2018-তে এসেছিল, কি আছে, বিশ্রাম থেকে শুরু করে, তাহলে বিশ্রাম থেকে শুরু করেছে কিন্তু, সুনীলের গাড়ি 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড গতি অর্জন করে, তাহলে গাড়িটির ত্বরণ কত হবে। তাহলে বিশ্রাম মানে কি, ইউ আছে, স্টার্টিং বিশ্রাম থেকে শুরু করেছে মানে স্থির অবস্থা থেকে, তাহলে ইউ 0, ভি, তাহলে ভি রয়েছে এখানে, টিও দেওয়া রয়েছে, টি তো 10 দেওয়াই রয়েছে। ঠিক আছে, এবার ভি কি, ভি ভি বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বলে দিয়েছে, কি চেয়েছে, এ চেয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানেও কিন্তু ওই সমীকরণটা গঠিত হবে, কোন সমীকরণটা, আগের সমীকরণটা, যে ভি সমান ইউ প্লাস এটি, আর আমাদের কি চেয়েছে, বলো কি চেয়েছে, এখানে ত্বরণ চেয়েছে, এ চেয়েছে। তাহলে এ সমান, এখান থেকে আমরা তো বলতেই পারি যে এ সমান তাহলে কি হতে পারে, বলো বলো, এ সমান আমরা জানি, একটু পড়েছি যে ভি মাইনাস ইউ বাই টি, তাই তো, এ সমান কি পড়েছিলাম আমরা, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, ছোটদের টি হলো। তাহলে ত্বরণ এই ভি সমান ইউ, ইউ কে আমরা কি বলি, আমরা বলি বেগের, বেগের পরিবর্তনের হার, ঠিক আছে, বা বেগের পরিবর্তন, এটাই হচ্ছে ভি মাইনাস ইউ। যেহেতু ইউ কি 0, ইউ তো 0, ইউ তো এখানে আমরা জানলাম 0, তাহলে ইউ আর লেখার দরকার নেই, একবার আমরা 20/10 করে দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে ভি কত, ভি 20, টি কত, টি 10 সেকেন্ড, তাহলে সমান কি হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, চলো পরের প্রশ্নটা দেখে নিই আমরা। পরের অঙ্ক, একটা অঙ্ক আছে, এটাও রেলে গ্রুপ ডি 2018-তে এসেছিল, কি এসেছিল দেখো, একটি গাড়ি 5 সেকেন্ড সময়ে 18 কিলোমিটার পার আওয়ার থেকে 72 কিলোমিটার আওয়ার সমত্বরণে গতিশীল হয়, তাহলে গাড়িটির ত্বরণ কি হবে। এখানে দেখো, প্রাথমিক বেগ ইউ দেওয়া রয়েছে, ইউ আছে, দেখো ভি আছে, ঠিক আছে, ত্বরণ এটা আমরা জানি না, এখানে টাইমও কিন্তু দেয়া রয়েছে। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারছি যে এটাও কিন্তু এ সমান আমরা কি বলতে পারি, যে ভি মাইনাস ইউ বাই টি, এই ফর্মুলা কিন্তু এখানে গঠিত হবে, তাই তো। তাহলে প্রাথমিক বেগ কি আছে, 18 কিলোমিটার পার আওয়ার। এইবার একটা জিনিস দেখতে হবে, তোমার পরীক্ষায় অ্যান্সার কিসে চেয়েছে, মিটার পার সেকেন্ডে চেয়েছে, দেখো মিটার পার সেকেন্ডে। তোমরা নিশ্চয় অঙ্ক করো, তাহলে এই জিনিসগুলো তোমাকে জেনে রাখতে হবে যে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে এলে কি করতে হয়, কারণ কি, কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। কারণ কি, আমরা বড় থেকে ছোটতে আসছি, তাহলে 5/18 দিয়ে গুণ করবো, আর ছোট থেকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার গেলে তখন কিন্তু 18/5 দিয়ে গুণ করবো। এই জিনিসগুলো কিন্তু তোমাদের ধারণা থাকতে হবে, ঠিক আছে, কারণ আমরা বড় থেকে আমরা আসবো কিসে, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসবো। তাই কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করে দিতে হবে, করলে কি হবে, 5 মিটার পার সেকেন্ড হচ্ছে একটা প্রাথমিক বেগ, আর শেষ বেগ, অন্তিম বেগ কি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর সময় তো 5 সেকেন্ড দেওয়া রয়েছে, তাহলে এর মান বের করতে হবে আমাদের। এর মান বের করলে কি আসবে, দেখো আমরা জানি কি, ভি সমান ইউ প্লাস এটি, আর এ সমান কি হবে, ভি মাইনাস ইউ বাই টি, এটাকে আমরা জেনেছি। তাহলে 20, ভি মানে কি শেষ বেগ 20, আর প্রাথমিক বেগ কি 5, 20 মাইনাস 5/5 করলে কত হলো, 15/5, মানে কি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা উত্তর হয়ে গেল যে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এখানে দুটো উত্তর একই রকম দেওয়া রয়েছে, এটা বাদ দাও, এটা পার চিহ্নটা দেওয়া নেই, হলো। তাহলে অ্যান্সার কি হলো, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আরো একটা অঙ্ক রয়েছে, এটা রেলওয়ে গ্রুপ ডি, এটা এএলপি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে এসেছিল সিবিটি 1-এ 2018-তে। দেখো কি বলছে, যখন 21 নিউটনের একটি বল 3 কেজি ভরের একটি বস্তুর উপর প্রয়োগ করা হয়, তাহলে কি মাত্রায় ত্বরণ উৎপাদিত হবে। এখানে জিনিসটা কিন্তু একটু আলাদা, দেখো
এখানে ত্বরণ চেয়েছে, আমাদের অ্যান্সার চেয়েছে ত্বরণ। ত্বরণ কি উৎপাদিত হবে? এখানে একটা নিউটন বল বলেছে, মানে ফোর্স বলেছে, ফোর্স বলে দিয়ে দিয়েছে। এখানে কি বলেছে? 3 কেজি ভর, মানে মাস বলেছে। তাহলে আর কিন্তু এখানে কিছু নেই কিন্তু। তাহলে এখান থেকে কি ফর্মুলা গঠিত হবে? আমরা জানি যে এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এটা আমরা পড়েছি আমরা আগে, ঠিক আছে? এফ ইকুয়াল টু এম ইন্টু এ, যেটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাই। তাহলে তোমাদের এই ধারণাটা তৈরি করতে হবে যে মানে প্রশ্নে কি কি দেওয়া আছে, সেখান থেকে কি কি ফর্মুলা গঠিত হবে, এইটুকু ধারণা কিন্তু নিজের মতো তৈরি করতে হবে। তাহলে সেরকম পড়তে হবে মন দিয়ে, তাই ক্লাসগুলো মন দিয়ে করো। তাহলে ভর কি আছে 3 কেজি, বল কি আছে 21 নিউটন, তাহলে ত্বরণ কত হবে? তা ত্বরণ মানে কি? এফ, এফ মানে কি? এফ ইকুয়াল টু কি? এম এ। তাহলে এ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এফ বাই এম, মানে তাহলে 21/3 করে দিলে তাহলে কি হবে? 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো অ্যান্সার। হলো? তাহলে সঠিক উত্তর কি হলো? এইটা হবে, এইটা পার। হলো? চলো পরের প্রশ্ন, পরের আরেকটা অঙ্ক রয়েছে। 20 নিউটন একটি বল, তাহলে এখানেও কিন্তু বল দেওয়া রয়েছে, মানে ফোর্স দেওয়া রয়েছে 20 নিউটন। ওকে, 10 কেজি ভর, এখানে কিন্তু মাস দেওয়া রয়েছে। মাস কি? 10 কেজি। একটি বস্তুর উপর প্রয়োগ করা হলে তাহলে তার কি পরিমাণ ত্বরণ উৎপাদিত হবে? তাহলে এ সমান কত চেয়েছে? কি পরিমাণ ত্বরণ উৎপাদিত হবে? এটাও কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষাতে এসেছে 2018 সালে। এটাও তাহলে এফ ইকুয়াল টু এম এ করবো, করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে আর এ সমান কি হবে? এফ বাই এম, মানে 20, 20 কি এফ, 20 নিউটন বল, আর এম কত? 10, তাহলে কি হবে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো আমি এখানে করে দিয়েছি সুন্দর করে। এই ছিল হচ্ছে এই কটা অঙ্ক। তাই তোমরা ক্লাসটি ভালো করে করবে, ঠিক আছে? ভালো করে দখলে একবার থেকে দুবার দেখবে ক্লাসটি, যদি না বুঝতে পারো। আর যারা মাত্রা জানো না তারা মাত্রা ক্লাস চ্যাপ্টারটি আরেকবার দেখবে, তাহলে তাহলে তোমাদের কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। কারণ পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, এতটা ডিটেলসেই আসে এখন পরীক্ষাগুলোতে। তাই তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে। আমি ক্লাস শেষ হলে পিডিএফটা সময় করে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে, দরকার হলে খাতায় নোট করে নেবে। এইভাবে একের পর এক ক্লাস কিন্তু আমি বিস্তারিতভাবে করাবো, তোমরা ক্লাসগুলো দেখো মন দিয়ে, সময় করে। সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো, সামনে বিভিন্ন রকম পরীক্ষা আসতে চলেছে। তাই মন দিয়ে সবাই সিরিয়াসলি পড়াশোনা করো, ঠিক আছে? সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো।